আমাদের অনেকেই ব্যবসা করেন বা তারা বুঝেন না যে তারটা কি বিজনেস ট্যাক্স ফাইল করবেন কিনা বা বিজনেস ট্যাক্স ফাইলটা কি, কেন এটা ডিফারেন্ট। অনেক সোল প্রোপাইটর বিজনেস আছে, তাদের সেপারেট ব্যাংক অ্যাকাউন্টও নাই। আইআরএস এই কারণে ডিসরিগার্ডেড এন্টিটি বলে, কারণ এটাকে আপনি পার্টনারশিপ ট্রিট করতে পারবেন না, যেহেতু একা মেম্বার। সেই কারণে যারা সোল মেম্বার এলএলসি ওন করেন, আপনাদের কিন্তু ডেডলাইন 15 মার্চ না, যেটা আমি একটু আগেই বললাম যে এই 15 মার্চের ডেডলাইন হচ্ছে যারা এস কর্প এলএলসি আপনারা ওন করেন রিগার্ডেড এন্টিটি। তো সেহেতু আপনার ডেডলাইন হবে এপ্রিল 15, যেটা যেহেতু আপনার পার্সোনাল ফাইনাল রিপোর্ট হবে। তার মানে যারা সোল মেম্বার এলএলসি ওন করেন, আপনাদের দৌড়ঝাঁপের দরকার নেই, আপনারা এপ্রিল 15 পর্যন্ত এমনিতেই সময় পাবেন, যেহেতু এটা ডিসরিগার্ডেড এন্টিটি। যারা ট্যাক্স ও করবেন, আপনারা চেষ্টা করবেন একটা ডিসেন্ট অ্যামাউন্ট, অ্যাটলিস্ট 90% অফ দি এস্টিমেটেড ট্যাক্স আপনারা আগে দিয়ে রাখেন। সেই ক্ষেত্রে পেনাল্টি ইন্টারেস্টটা মওকুফ করতে পারবেন। একটু বিজনেস ট্যাক্স ফাইলটা নিয়ে আমি প্রথমে যেটা বেসিক ব্যাপারটা আপনার কাছে জানতে চাই, যে আমাদের অনেকেই ব্যবসা করেন বা তারা বুঝেন না যে তারটা কি বিজনেস ট্যাক্স ফাইল করবেন কিনা বা বিজনেস ট্যাক্স ফাইলটা কি, কেন এটা ডিফারেন্ট, একটু যদি সেটা বলতেন, তারপরে আপনি বিজনেস ট্যাক্স ফাইলের যদি ধাপগুলো আমাদেরকে একটু ক্লিয়ার করতেন। ধন্যবাদ আপনাকে। যে আসলেই অনেকেই কনফিউজ, এই যে বিজনেস ট্যাক্স রিটার্ন যেটা বলতেছেন, আপনারা জানেন যে ইউএসএতে কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচারের বিজনেস আছে। যেমন ধরেন এখানে কর্পোরেশন আছে, তারপরে কর্পোরেশনের আবার ক্লাসিফিকেশন আছে, সি কর্প, এস কর্প, এলএলসির মধ্যে আছে পিএলএলসি, এলএলসি, হ্যাঁ, তারপর মানে অনেক টাইপের এন্টিটি আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আবার সোল প্রোপাইটার আছে, তো এই আর কি, এলএলসি, পিএলএলসি, প্রফেশনাল কর্পোরেশন আছে, প্রফেশনাল লাইবিলিটি কর্পোরেশন আছে। এনিওয়ে, এই যে ডিফারেন্ট টাইপের এন্টিটিগুলো আছে, এখন এই যে 15 ডেডলাইনের যেটা বলতেছি, আমরা প্রথমে ডেডলাইনটা হাইলাইট করতেছি ট্যাক্সের এই কারণে যে 15 মার্চ হচ্ছে ডেডলাইন ফর অনলি যারা এস কর্পোরেশন, যারা এলএলসি ওন করেন তাদের জন্য, এলএলসি, পিএলএলসি এবং এস কর্পোরেশন। সি কর্পোরেশনের জন্য না, সি কর্পোরেশন কিন্তু এপ্রিল 15। আবার যারা সোল মেম্বার এলএলসি যারা ওন করেন, আবার আমি ক্লাসিফিকেশনগুলো এই কারণে বলতেছি, অনেকে কনফিউজ হয়। অনেক আছে দেখবেন এলএলসি ওন করে কিন্তু মেম্বার একজন, এটাকে বলে সোল মেম্বার এলএলসি। এবং এই সোল মেম্বার এলএলসি কিন্তু আইআরএস এ এটাকে বলে ডিসরিগার্ডেড এন্টিটি ফর দ্য ফেডারেল ট্যাক্স পারপাস। এটার মানে হচ্ছে আইআরএস এই কারণে ডিসরিগার্ডেড এন্টিটি বলে, কারণ এটাকে আপনি পার্টনারশিপ ট্রিট করতে পারবেন না, যেহেতু একা মেম্বার। সেই কারণে যারা সোল মেম্বার এলএলসি ওন করেন, আপনাদের কিন্তু ডেডলাইন 15 মার্চ না, যেটা আমি একটু আগেই বললাম যে এই 15 মার্চের ডেডলাইন হচ্ছে যারা এস কর্প এলএলসি আপনারা ওন করেন। এখন কেন সোল মেম্বার এলএলসি 15 মার্চের ডেডলাইন না, সেটার কারণ হচ্ছে সোল মেম্বার এলএলসি আইআরএস এর ক্লাসিফিকেশন অনুযায়ী এটাকে বলে ডিসরিগার্ডেড এন্টিটি ফর দ্য ফেডারেল ট্যাক্স পারপাস। এটার মানে হচ্ছে যে এই সোল মেম্বার এলএলসির জন্য ইউ ডোন্ট নিড টু ফাইল পার্টনারশিপ ট্যাক্স রিটার্ন, যেটা 1065 বলি আমরা। ইনস্টিয়েড এইটার পরিবর্তে আপনার যে বিজনেস ট্রানজাকশন হবে, প্রফিট অ্যান্ড লস যাই হোক, এটা আপনার স্কেজুয়াল সিতে রিপোর্ট করবেন। তো যেহেতু স্কেজুয়াল সিতে রিপোর্ট করবেন ডিসরিগার্ডেড এন্টিটি, তো সেহেতু আপনার ডেডলাইন হবে এপ্রিল 15, যেটা যেহেতু আপনার পার্সোনাল ফাইনাল রিপোর্ট হবে। তার মানে যারা সোল মেম্বার এলএলসি ওন করেন, আপনাদের দৌড়ঝাঁপের দরকার নেই, আপনারা এপ্রিল 15 পর্যন্ত এমনিতেই সময় পাবেন, যেহেতু এটা ডিসরিগার্ডেড এন্টিটি। আর আদারওয়াইজ যারা মাল্টিপল মেম্বার এলএলসি ওন করেন, আপনাদের কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে মার্চ 15, এই যার এক সপ্তাহ আছে। যারা এস কর্প ওন করেন, তাদের সিঙ্গেল আর মাল্টিপল মেম্বার না, এস কর্প ইভেন সিঙ্গেল মেম্বারও যদি ওন করেন, ডেডলাইন হচ্ছে মার্চ 15। তো আপনারা অবশ্যই মার্চ 15-এর মধ্যে যারা মাল্টিপল মেম্বার এলএলসি ওন করেন, যারা এস কর্প ওন করেন, অবশ্যই ফাইল করবেন। আর যারা সাম রিজন ফাইল করতে পারবেন না, আপনাদের সুযোগ আছে এক্সটেনশন নেওয়ার। সেই ক্ষেত্রে আপনারা যদি বাই মার্চ 15 যদি এক্সটেনশন ফাইল করেন, আপনারা কিন্তু সেই ক্ষেত্রে 6 মান্থ এক্সটেনশনের সুযোগ পাবেন। সেটা হবে তখন সেপ্টেম্বর 15 পর্যন্ত আপনারা ফাইল করতে পারবেন উইদাউট পেইং এনি পেনাল্টি। তবে প্রশ্ন হচ্ছে যে আপনারা কিন্তু অবশ্যই এই এক্সটেনশন নেওয়ার সময় যদি মনে করেন যে আপনাকে বেস্ট গেস করতে হবে আপনারা কী পরিমাণ ট্যাক্স ও করেন, সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট 90% ট্যাক্স আপনারা যদি দিয়ে এক্সটেনশন যদি নেন, অথবা 100% যদি দিয়ে দেন, এটা কিন্তু ইট উইল বি ট্রিটেড এজ অ্যাডভান্স পেমেন্ট। পরবর্তীতে যখন আপনি ফাইল করবেন তখন এটা অ্যাডজাস্ট হবে। আপনি বলছেন ফাইলের আগে পেমেন্টটা করলে সুবিধা কি, তখন আপনার ইন্টারেস্ট পেনাল্টিটা কম হয়, কারণ আপনার যদিও পেমেন্ট ডেডলাইন কিন্তু আপনার মার্চ 15, আপনি যখনই মার্চ 15-এর পরে ইভেন আপনি এক্সটেনশন নিয়ে রাখার অর্থ হচ্ছে যে আপনার শুধু ফাইলিং পেনাল্টিটা বাঁচাতে পারবেন এক্সটেনশনের জন্য, কিন্তু পেমেন্ট পেনাল্টি ইন্টারেস্ট কিন্তু ইট উইল বি অ্যাক্রুড কন্টিনিউয়াসলি। সেই ক্ষেত্রে আমি অ্যাডভাইস করবো যে যারা ট্যাক্স ও করবেন, আপনারা চেষ্টা করবেন একটা ডিসেন্ট অ্যামাউন্ট, অ্যাটলিস্ট 90% অফ দি এস্টিমেটেড ট্যাক্স আপনারা আগে দিয়ে রাখেন। সেই ক্ষেত্রে পেনাল্টি ইন্টারেস্টটা মওকুফ করতে পারবেন, কারণ
এই এক্সটেনশন নেওয়ার অর্থ এই না যে আপনার লেট ফাইলিং পেনাল্টি আপনাকে মাফ করবেন, অনলি ফর লেট ফাইলিং পেনাল্টি মাফ আচ্ছা, করবেন। এইটা তো আপনি বললেন কতগুলো ক্যাটাগরির কথা, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা যখন বিজনেস ট্যাক্স ফাইলের কথা বলছি, আমাদের এই কমিউনিটিতে অনেকেই বিজনেস করছেন, ছোট ছোট বিজনেস করছেন, অনলাইনে বিজনেস করছেন। এখন তারা হয়তো সেভাবে তাদের বিজনেসটাকে আপনি যেটা বললেন এসব এলএলসি এগুলো করেনি বা চালিয়ে যাচ্ছেন, নামের উপরে চালিয়ে দিচ্ছে, নামের উপরে চালিয়ে সোল প্রোভাইডার, এবং তারা কিন্তু ঠিকই ট্রানজাকশন করছে, বিজনেস ট্রানজাকশন, চেক জমা দিচ্ছে, চেক উঠাচ্ছে, মাল কেনা বেচা করছে। এবং তাদের জন্য আসলে কি করা উচিত? তারা আসলে কি নিয়ম আসলে কি জানেন, অনেক সোল প্রোভাইডার বিজনেস আছে তাদের সেপারেট ব্যাংক অ্যাকাউন্টও নাই। এই যে আপনার যে কথাটা মানে যেটা আপনি মানে রেইজ করছেন, এটা আসলেই গুরুত্ব অনেক বেশি, যে আমাদের কমিউনিটিতে কিন্তু সোল প্রোভাইডার বিজনেসের সংখ্যা কিন্তু অনেক, এবং এই সোল প্রোভাইডার বিজনেস বলতে কিন্তু অনেকে আছে বাসায় দেখা গেছে যে অনেক সময় পিঠা বানায়, তারপর অনেক সময় যে কি বলে পাফ মুড়ি, কাপড় বিক্রি করছে, খাবার বিক্রি করতেছে, ফেসবুকে লাইভে যাচ্ছে। অনেকেরই কিন্তু লিগ্যাল কোনো এন্টিটি নাই। শুধু তাই না, মজার বিষয় হচ্ছে অনেকের কিন্তু সেপারেট বিজনেস ব্যাংক অ্যাকাউন্টও নেই। কিন্তু আইআরএস এর কিন্তু স্ট্রিক্টলি গাইডলাইন আছে যে আপনি সোল প্রোভাইডার বিজনেস করেন, কর্পোরেশন করেন, এলএলসি করেন, যাই করেন না কেন, ইউ শুড হ্যাভ সেপারেট বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট। এন্ড আবার তারা এটাও বলে যে ইউ শুড নট কমিঙ্গল ইউর পার্সোনাল ট্রানজাকশন উইথ ইউর বিজনেস ট্রানজাকশন। কমিঙ্গেল কথাটা ইউজ করে, কিওয়ার্ড হচ্ছে কমিঙ্গেল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কেন এটা বলতেছি, যে অনেকেই আছে ফেসবুকে কাপড় বিক্রি করে, বাসায় খাবার টাবার বানায় বিক্রি করে, মার্কেটে সাপ্লাই দেয়, ছোট ছোট দোকান নিয়ে রাস্তায় ছোট ছোট দোকান নিয়ে আছে। ওরা করে কি দেখেন, এরা আমি বলবো ল্যাক অফ নলেজ। ওরা এই ল্যাক অফ নলেজের কারণে পার্সোনাল অ্যাকাউন্টেই ওরা ট্রানজাকশন করে। দেখবেন পার্সোনাল অ্যাকাউন্টের ট্রানজাকশন করে এবং ট্যাক্স ফাইলে ওই বিজনেস ইনকামটা, সরি ওই বিজনেস থেকে যদি কোনো প্রফিট থাকে স্কেজুয়ালসে তো ওইটাই দেখায়। এবং দেখা গেছে যদি একটা দুইটা বাচ্চা থাকে, অনেক সময় এটা অডিটে আসে, তখন নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট প্রথমেই বলে যে প্রুফ ইউর বিজনেস ইনকাম অ্যান্ড এক্সপেন্স। তখন ওরা করে কি পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টের পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট দিয়ে পাঠায়। কারণ পার্সোনাল স্টেটমেন্টটাতে দেখবেন আপনার কি ফুডে ওরা বাজার করছে, তারপরে সাগর চা নিজে খাইতে গেছে, তো ইটস ফানি। তখন আইআরএস তো এটা নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট বলেন, আইআরএস বলেন, ওরা দেখলেই কিন্তু বুঝবে যে এটা পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট, দিস ইজ নট দ্য বিজনেস ব্যাংক স্টেটমেন্ট। তখন ওরা কিন্তু এটা অ্যালাউ করে না, বিকজ ইজ কমিঙ্গেল। কারণ আপনার এখানে পার্সোনাল ফান্ড ঢুকতেছে, পার্সোনালি খরচ করতেছেন। আইআরএস ক্যান নট সেগ্রিগেটেড বিজনেস ট্রানজাকশন দেয়ার, তো যে কারণে এটা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড আপনার। এবং দাদা, যে এটা কতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে বর্তমান সময়ে, মানে এই বিগ বিউটিফুল টাকা দিবে না কিন্তু যদি আপনার ওই যে আইআরএস কোনো কারণে অডিটে যায় এই সমস্ত সোল প্রোভাইডার বিজনেসগুলো পার্সোনাল রিটার্ন, তখন কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করা সত্ত্বেও আইআরএস আপনাকে ডিসঅ্যালাউ করবে, বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য সেপারেট বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট। আইআরএস এটা কোনো অবস্থাতে অ্যালাউ করবে না আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনার বিজনেস ট্রানজাকশন প্রুফ করার জন্য। তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আপনার যে মানে কথাটা মানে আবার অনেকে দেখা যাচ্ছে ভেন্ডরে কাজ করছে, মানে থার্ড পার্টি ভেন্ডরে কাজ করছে। আবার অনেকে আমরা নিউ ইয়র্কের বেশ কয়েকটা জায়গায় দেখি আমরা স্ট্রিটের মধ্যে বিজনেস করছে, আবার একই দোকানে তিনটা পার্টের মধ্যে বিজনেস করছে, তিন রকমের দোকান একই দোকানে। সেটা সমস্যা নাই, সেটা আপনি করতে পারেন, কিন্তু যেটা বললাম ট্রানজাকশনের ব্যাপার, ট্রানজাকশন সেপারেট থাকতে হবে। শুধু তাই না, দেখবেন ওরা করে কি ক্রেডিট কার্ডও পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকতেছে, ক্যাশ পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকতেছে, নিজেরা দেখা গেছে বাংলাদেশ থেকে টাকা আনলে এটাও এখানে ঢুকাইতেছে। ইস ম্যাস। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু এইটাই না, আপনার শুধু ট্যাক্স ডিপার্টমেন্টই না, ইভেন ব্যাংকও করে কি, যখনই দেখবে পার্সোনাল অ্যাকাউন্টে আপনার একাধিক জেল ঢুকতেছে, ক্রেডিট কার্ড ঢুকতেছে, চেক ঢুকতেছে, তখন কিন্তু ওরা সাসপিশাস নিলে, এবং আপনি কিন্তু বাই ল পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু বিজনেস ট্রানজাকশন করতে পারেন না, তখন ব্যাংক করে কি আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিবে। ওরা যখনই গ্যাস করবে যে মানে এই পার্সোনাল অ্যাকাউন্টে আপনার বিজনেস ট্রানজাকশন করতেছেন, দেখবেন হঠাৎ করে আপনার একটা নোটিশ আসবে যে উই আর ডিসাইডেড টু ক্লোজ ইউর বিজনেস অ্যাকাউন্ট অ্যান্ড উই আর ডিসাইডেড টু ক্লোজ অল কাইন্ড অফ ব্যাঙ্কিং রিলেশনশিপ উইথ ইউ। এবং দেখবেন আপনার যদি ক্রেডিট কার্ড থাকে, আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, এভরিথিং উইল বি ক্লোজ। আপনি সারপ্রাইজ হবেন যে আপনার ক্রেডিট স্কোর 800 বা 850, আপনার ব্যাংকে হিউজ টাকা আছে, হাউ ডিয়ার দ্য ব্যাংক দে আর ক্লোজিং ইউর অ্যাকাউন্ট। কিন্তু ঘটনা তো এটা না, ঘটনা হচ্ছে ইউ আর কমিঙ্গেল ইউর পার্সোনাল ফান্ড উইথ ইউর বিজনেস, এবং পার্সোনাল অ্যাকাউন্টে বাই ল ইউ ক্যান নট ডু দ্য বিজনেস ট্রানজাকশন। সেক্ষেত্রে ব্যাংক কি করে বুঝবে, মানে এটা কি চেকের? ব্যাংক বুঝবে না কেন? আপনার পার্সোনাল যদি আপনি দেখেন একই দিনে 10টা চেক জমা হচ্ছে, 10টা ক্রেডিট কার্ড ডিপোজিট হচ্ছে, 10টা জেল আসতেছে, স্বভাবতই ব্যাংক বুঝবে যে এটা এখানে বিজনেস হচ্ছে এখানে।
ইজ ভেরি ইজি। এবং ব্যাংকের কিন্তু রেড ফ্ল্যাগ থাকে, ওদের সিস্টেম ইটসেলফ এটা আপনাকে ক্যাচ করতে পারে। ট্রানজাকশনের ভলিউম এবং নেচার দেখে কিন্তু সফটওয়্যার আইডেন্টিফাই করে যে ইট হ্যাজ বিন ইউজ ফর দ্য চেকগুলো দেখলেই তো বোঝা যাচ্ছে যে আপনি Exactly. একই ভেন্ডর থেকে বা একই জায়গায় রিটেলার থেকে চেক পাচ্ছেন, জমা দিচ্ছেন। আপনি যেটা বললেন যে জেল হচ্ছে 10, 15, 20টা 50টা হচ্ছে ঢুকতেছে দিনে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ট্যাক্স ফাইল করছেন, মানে আপনাদের মানে জায়গা থেকে পরামর্শ রেখে আপনারা আসলে সিপিএদের পক্ষ থেকে আসলে কোন কাজটা করলে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারে? এখন দেখুন, আমরা কন্টিনিউয়াসলি যারা আসে আমরা অ্যাডভাইস করি। অনেক সময় হয়তো ব্যস্ততার জন্য আমরা মানে যখন ফেস টু ফেস বসে এত বোঝানোর সময় আমাদের থাকে না। কিন্তু এই যে দেখেন মিডিয়াতে আমরা কথা বলতেছি, এগুলা কিন্তু মিডিয়াতে বলা মানে কি, এখানে পাবলিশ হচ্ছে সব জায়গাতে, তারা কিন্তু এটা দেখা উচিত এবং এখান থেকে মানে কি বলে নলেজ নেওয়া উচিত যে হোয়াট দে শুড ডু। তো এখন ট্যাক্স পেলে আমরা থাকি এক্সট্রিমলি বিজি। এখন সেই সময় গিয়ে যদি আপনি সব তথ্য জানতে চান তখন কিন্তু এটা সম্ভব হয় না এত কিছু বলা, সময়ের সংক্ষিপ্ত। আমি আপনাদের ব্যস্ততার কথা বলছি না, আমি বলছি যে তাহলে একজন ব্যবসায়ী যেই ধরনের ব্যবসা করুক তার প্রথম কাজ হচ্ছে তাকে একটা ডেকোরামের মধ্যে নিয়ে আসা, সেপারেট ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। ওকে, তার প্রথমেই কাজ যেটা হচ্ছে বিজনেস এন্টিটি সিলেক্ট করার পাশাপাশি যেটা সোল প্রোপাইটার, পার্টনারশিপ, এস কর্প, সি কর্প যাই করুক না কেন, নেক্সট স্টেপ হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্ট। এবং আনফরচুনেটলি অনেকে কর্পোরেশন করা সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে না, পার্সোনালে চালাতে থাকে। তাতে করে যেটা হচ্ছে যদি কখনো ধরা খায় তাহলে তো তাদের পেনাল্টি হবে। কারণ এই পার্সোনাল অ্যাকাউন্টে যদি আপনি কোনো ট্রানজাকশন করেন, মনে করেন বিজনেসের ইন্স্যুরেন্স দিতেছেন, বিজনেসের রেন্ট দিতেছেন, ইউটিলিটি দিতেছেন, নাথিং উইল বি অ্যাকসেপ্টেড। আপনার জেনুইন আপনি দিচ্ছেন কিন্তু আইআরএস অ্যাকসেপ্ট করবে না। প্রথমে আপনাকে আটকাবে যে হোয়াই ইউ আর পেইং বিজনেস এক্সপেন্স ফ্রম ইউর পার্সোনাল, নিবে না, এটা ডিসঅ্যালাউ করে দিয়ে করবে কি, লেটস আপনার রেন্ট দিচ্ছেন 30,000, ওইটার অ্যাড ব্যাক করে প্রফিট বাড়িয়ে ট্যাক্স ধরে দিবে। আচ্ছা, কারণ এটা সেপারেট বিজনেস অ্যাকাউন্ট না। যে কারণে আমার স্ট্রিক্টলি অ্যাডভাইস থাকবে যে যে ধরনের বিজনেসই করুন না কেন, সোল প্রোপাইটর হোয়াট এভার, আপনারা কোনো অবস্থাতেই বিজনেস ট্রানজাকশন পার্সোনালের সাথে মার্জ করবেন না, কোনো অবস্থাতেই না। এবং এটা কিন্তু আমি রিপিটেডলি সবাইকে বলি যে ডু নট মার্জ ইউর পার্সোনাল ট্রানজাকশন উইথ ইউর বিজনেস ট্রানজাকশন। আর যেটা বললেন যে বিজনেস অ্যাকাউন্টের যে ব্যাপারটি, ওগুলো করলে কি সুবিধা কি আছে? ওটা তো কিছু সুবিধাও আছে। সুবিধা দেখুন, যখন ট্যাক্স ফাইল করবেন যদি আপনি স্ট্রিক্টলি বিজনেস পারপাসে অ্যাকাউন্ট ইউজ করেন তখন কিন্তু আপনার সেগ্রিগেশন করতে ইজি। আপনি একটা গ্ল্যান্স দেখতে পাচ্ছেন খরচগুলো কোথায় যাচ্ছে। সেই ক্ষেত্রে তখন আমরা যখন বুক কিপিং করি বা ইভেন আপনার ওরা নিজেরাও যখন বুক কিপিং করে ইজিলি কিন্তু খরচগুলো একসাথে পাবে। আর যখনই আপনার পার্সোনাল অ্যাকাউন্টের সাথে থাকবে দেখবেন আপনার কি ফুডের ট্রানজাকশন, তারপরে হচ্ছে সাগর চাইনিজের ট্রানজাকশন, আবার কোন পেট্রোল পাম্পে গ্যাস ভরতে গেছেন ওখানে ইউ উইল বি মানে তখন আপনি কোনটা নেবেন, ইউল বি কনফিউজ যে আপনাকে তখন সেগ্রিগেট করতে হবে। আর শুধু তাই না, সেগ্রিগেট করলেও আইআরএস উইল নট বি অ্যাকসেপ্টেড ফ্রম দেয়ার, দে উইল নট অ্যাকসেপ্ট, কারণ এটা কমিঙ্গেল অফ দ্য বিজনেস এক্সপেন্স উইথ ইউর পার্সোনাল।